কি কত প্রকার, এটা আমরা আজকে খুব ভালোভাবে দেখব। আমি মানে আজকে প্রেজেন্টেশনের ওই বিষয়গুলো নিব না বা কনভারসেশন, কারণ আমি গত ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেইনি, ওটা আমি আজকের ক্লাস শেষ হলে আমি পাঠিয়ে দিব। দেন আপনারা নেক্সট ক্লাসের জন্য যে প্রেজেন্টেশন টপিক থাকবে সেটা উপর তৈরি করবেন। ঠিক আছে, টপিকটা হচ্ছে আ ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড। তো সেটা আমি দিয়েই আগে, তারপরে সেটা করবেন। তার আগে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজ এটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়, এদেরকে ইফ ক্লজও বলা হয়। A conditional sentence contains two clauses. The dependent clause expresses the condition and the main clause expresses the consequences. They are also known as if clause. There are four types of conditional. English language টোটাল চার প্রকারের conditional আছে। নাম্বার ওয়ান জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে চার প্রকার কন্ডিশনাল কি? কন্ডিশনাল মানে কি? কন্ডিশন মানে যেটা শর্ত বোঝায়। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জিরো কন্ডিশনালটা কি? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব বা টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। একটি হচ্ছে ইফ ক্লজ, অর্থাৎ আলাদা দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট থাকে। ইফ ক্লজ যেটা, সেটা সাবঅর্ডিনেট, পরাধীন, ডিপেন্ডেন্ট। আর একটা থাকে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। হ্যাঁ, জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত, জিরো কন্ডিশনালটা কি দেখেন, সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই হবে। মানেটা কি? জিরো কন্ডিশনাল সেন্টেন্স ক্যান বি মেড উইথ টু প্রেজেন্ট সিম্পল ভার্বস অর টেন্স। ওয়ান ইজ দ্য ইফ ক্লজ অ্যান্ড অ্যানাদার অন ইজ দ্য মেইন ক্লজ। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস জেনারেল ট্রুথস অ্যান্ড হ্যাবিটস। That this conditional is also used when the result will always happen. ফর এক্সাম্পল, ইফ ইট রেইনস, দেখেন ইটটা সাবজেক্ট, রেইনটা ভার্ব। বাংলাটা কি তাহলে? যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ওয়াটার এটা আরেকটা সাবজেক্ট, রাইজ এটা আরেকটা ভার্ব। তো সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য রাইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে। তাহলে এটা একটা সত্য কথা না? বৃষ্টি যদি হয় একটা পুকুরে পানি অবশ্যই বৃদ্ধি পাবে। তো দুটো ক্লজ এখানে আছে, দুটোই কোন টেন্সে লেখা? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে বলা হয়। কিভাবে বুঝতেছি? সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিতে তাপ দাও। ইউ সাবজেক্ট, হিট তাপ দেওয়া, এটা ভার্ব। ইট বয়েলস, এটা ফোটে। তাহলে এটা একটা চিরন্তন সত্য না? আপনি যদি পানিতে তাপ দেন, পানি গরম করেন, পানি অবশ্যই ফুটবে। সো ইফ ইউ হিট ওয়াটার, ইট বয়েলস। ইফ ইউ পুশ দ্য বাটন, যদি তুমি বাটনে পুশ করো। ইট লাইটস আপ, এটা লাইট জ্বলে। ইফ ইউ পুশ, অর্থাৎ আপনার ঘরে কারেন্টের বাল্ব আছে, সুইচ বোর্ড আছে, আপনি একটা বাটনে প্রেস করলে লাইটটা জ্বলে ওঠে। সো দ্যাট ইজ দ্য ট্রুথ। এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। জাস্ট এতটুকু মনে রাখবেন যে দুটো ক্লজ দুটোই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। একটা ইফ ক্লজ আর একটা মেইন ক্লজ। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। ফার্স্ট কন্ডিশনাল contains a present simple tense up to if and then a future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know what will happen. It describes possible things. অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স, আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। ফিউচার ইনডিফিনিট মানে ইট ইফ ইট রেইনস টুডে, এটা কোন ক্লজ, কোন টেন্সের ক্লজ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। আমি বাজারে যাব না। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? আমি বাজারে যাব না। ইফ ইট রেইনস টুডে, আই উইল নট গো টু দ্য মার্কেট। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাজারে যাব না। বোঝার চেষ্টা করেন। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে।
ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করব। পর্যাপ্ত টাকা থাকলে আমি সাহায্য করব, অর্থাৎ একটা প্রেজেন্ট ইনডিফিনিট আরেকটা ফিউচার ইনডিফিনিট টেন্স। বোঝার চেষ্টা করেন। ইফ ইউ ডোন্ট লিভ সুন ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, তাড়াতাড়ি জায়গা ত্যাগ না করো, তুমি ট্রেনটা মিস করবে। কি বলছে? ইফ ইউ ডোন্ট লিভ সুন ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন। হিয়ার ইউ ক্যান সি দ্য সেকেন্ড কন্ডিশনাল। এটা কি? আফটার ইফ ইট ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড দেন উড অ্যান্ড দ্য ইনফিনিটিভ। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইফ প্লাস পাস্ট সিম্পল দেন উড প্লাস ইনফিনিটিভ, মানে এটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মুডে থাকে। ফিউচার ইন পাস্ট মুড মানে কি জানেন? দেখেন, ফার্স্ট কন্ডিশনাল, সরি, জিরো কন্ডিশনাল যেটা, সেটা হচ্ছে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট কন্ডিশনাল যেটা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা ফিউচার ইনডিফিনিট। আর সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে আর একটা ফিউচার ইন পাস্ট মুড, মানে উড প্লাস ভিয়ন। উড প্লাস ভিয়ন মানে হতো, যেত, খেত, করতো, পড়তো, বলতো, লিখতো, এই ধরনের একটা মিনিং দেয়। বলেন তো কি বললাম? হতো, খেত, যেত, পড়তো, করতো, লিখতো, মানে কি? এটা একটা ইমাজিনেশনকে ইন্ডিকেট করে, কল্পনা। সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি। This structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is just like an imagination. আনুষ্ঠানিক লেখায় আই, হি, শি এর সাথে ওয়াজ এর পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে এখানে। ওয়ারটা কিন্তু সাবজেক্ট প্লুরাল হলে আমরা ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করি। বাট যে কথাটা অসত্য, যে কথাটা রিয়েলাইজেশন, কল্পনা, যেটা হতে পারতো বাট হয়নি, হবার সম্ভাবনা নেই, এই জায়গাটাতে ওয়াজ ব্যবহার না করে ওয়ার ব্যবহার হয়। ইফ আই ওন দ্য লটারি, দেখেন উইনের পাস্ট ফর্ম ওন, বাংলা অর্থ হচ্ছে যদি আমি লটারিটা জিততাম। আই উড হেল্প দ্য পোর, এটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট মুড। আমি গরিবদের সাহায্য করতাম, উড প্লাস বিয়ন্ড, উড হেল্প। তো আমি লটারিও জিতিনি, সাহায্যও করিনি, জাস্ট একটা ইমাজিনেশন, একটা কল্পনা করছি যে যদি জিততে পারতাম, যদি জিততাম, তাহলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম মেট, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে হাগ করতাম, কোলাকুলি করতাম, যেটাকে বলা হয়। ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। সে কঠোর পরিশ্রমও করেনি, জীবনে উন্নতিও করেনি। কঠোর পরিশ্রমও করেনি, জীবনে উন্নতিও করেনি। তো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করেন, জায়গাগুলো একটু নেওয়ার চেষ্টা করেন, এটা আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, যদি আমার কাছে তার ঠিকানা থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ঠিকানাও নেই, দেখাও করতে যাইনি। ইফ আই ওয়ার ইউ, এই যে আই এর পর এখানে ওয়ার, যে যদি আমি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। আমার প্লেনও নেই, বিশ্ব ভ্রমণ করিনি, জাস্ট একটা রিয়েলাইজেশন, আনরিয়েল কোনো কথা, একটা ইমাজিনেশন, এটাকে সেকেন্ড কন্ডিশনাল বলে। তাহলে প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট, পরের ক্লজটা ফিউচার ইন পাস্ট মুড। ফার্স্ট কন্ডিশনাল কি? একটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট। আর জিরো কন্ডিশনালটা কি? দুটোই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য থার্ড কন্ডিশনাল, এই থার্ড কন্ডিশনালটা মূলত কি দেখেন? দ্য থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের যে ক্লজটা উড হ্যাভ প্লাস
ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি এর ব্যবহার হয়। এটা হচ্ছে প্রথম ক্লজ পাস্ট পারফেক্ট, পরের ক্লজ ফিউচার পারফেক্ট টেন্স আছে না, উইল হ্যাভ প্লাস ভি থ্রি, ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে থাকবে করে থাকবে বোঝায়। এই উইল হ্যাভ এর জায়গায় জাস্ট উড হ্যাভ বসে। ইট টকস অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ডিসক্রাইব দ্য সিচুয়েশন দ্যাট ডিডেন্ট হ্যাপেন অ্যান্ড ইমাজিন দ্য রেজাল্ট অফ দ্য সিচুয়েশন। মানে এটা অনেকটা সেকেন্ড কন্ডিশনালের সাথে মিল, বাট সেকেন্ড কন্ডিশনাল না, এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। মানে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কোনো একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, ঘটার সম্ভাবনাও নেই, একটা ইমাজিনেশন, একটা কল্পনা, এটাকে বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটার সাথে এই থার্ড কন্ডিশনাল কিন্তু অনেকটা সিমিলার। কিন্তু থার্ড কন্ডিশনালটা হচ্ছে এরকম, একটা ঘটনা যদি ঘটতো, মনে করেন একটা ঘটনা আপনি ইমাজিন করছেন, এইটা ঘটার পরে সিচুয়েশনটা কি হতো, তার রেজাল্টটা কি হতো, সেইটা বর্ণনা করে থার্ড কন্ডিশনাল। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের থেকে এক ধাপ উপরে, ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি হতো, রেজাল্টটা কি হতো, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। যেমন থার্ড কন্ডিশনাল সাধারণত অতীত সম্পর্কে কথা বলে, এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি এবং ঘটনার ফলাফল কল্পনা করে। এই যে ফলাফল, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, বাংলা কি, যদি আমি তোমার জায়গায় থাকতাম, তোমার পজিশনে থাকতাম, এটা প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন ভি থ্রি, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম না। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফার্স্ট, যদি তুমি দ্রুত গাড়িটা চালাতে, মানে চালালে কি হতে পারতো, রেজাল্টটা কি হতো, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, মিস দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস, সে জায়গাটা কিনতে পারতো। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স টোটাল চারটা। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে, সরি জিরো কন্ডিশনাল হচ্ছে দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স। ফার্স্ট কন্ডিশনাল একটা প্রেজেন্ট সিম্পল, একটা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল একটা পাস্ট সিম্পল আর একটা হচ্ছে উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান যেটাকে বলে ফিউচার ইন পাস্ট মোড। আর থার্ড কন্ডিশনাল একটা পাস্ট পারফেক্ট আর একটা ফিউচার পারফেক্ট, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি। আমরা কিছু এক্সারসাইজ যদি দেখি, জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সহজ মনে হবে। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, দেখেন প্রথম ক্লজটা প্রেজেন্ট সিম্পলে আছে, যে যদি তুমি সূর্যে অনেকক্ষণ থাকো, সূর্যের তাপে অনেকক্ষণ থাকো, ইউর স্কিন, বলছে বার্ন, বার্নড, বার্নড এন্ড বার্ন, তাহলে প্রথম ক্লজটা প্রেজেন্ট সিম্পল আছে, তো পরের ক্লজটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল হবে, না হলে ফিউচার সিম্পল হবে। কথা কি বুঝতে পারছেন? আমার প্রেজেন্ট সিম্পল আছে কোন কোন ক্লজে, চারটা কন্ডিশনালের ভিতর, জিরো এবং ফার্স্টে। এখন জিরো কন্ডিশনাল হচ্ছে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্টে হচ্ছে একটা প্রেজেন্ট একটা ফিউচার। এখন এই অপশনের ভিতর কি কোথাও ফিউচার আছে? নেই। নাই। তো পরেরটা অবশ্যই জিরো কন্ডিশনাল, মানে পরেরটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এ বার্ন। এ, বার্ন হবে। স্যার, এ ডি না, বার্ন। স্যার ডি হবে, বার্নস, বার্নস। ডি হবে এটা। এ হবে বার্ন। এটা ডি হবে স্যার। ডি হয়, কেন ডি হয় জানেন? এগুলো বিসিএস এর কোশ্চেন, এগুলো সহজভাবে আপনি দেখলে যেটা মনে হবে সেটা না, একটু ডিফারেন্ট। কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন এগুলো, বুঝছেন? এটা আপনি যেটা মনে করবেন সেটা না, হবে আরেকটা, আপনি বুঝতে পারবেন। বলছে যদি তুমি সূর্যে অনেকক্ষণ থাকো তোমার স্কিন পুড়ে যাবে, মানে থাকলে পুড়ে যায়, এটা জিনিসটা হচ্ছে এরকম। দুটোই প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ এটা জিরো কন্ডিশনাল। এখন এ হবে না কেন? আমার পরের যে ক্লজটা, সাবজেক্টটা হচ্ছে স্কিন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বার্ন, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইওরটা কি, অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ, ইওর স্কিন, তোমার স্কিন, সাবজেক্টটা কি স্কিন, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস হয়, অর্থাৎ উত্তরটা হচ্ছে ডি, বার্নস। বুঝতে পারছেন? জি। স্যার, বার্নস, হুম। বার্নস। এই জন্য এগুলো বিসিএস এর কোশ্চেন, একদম ডিরেক্ট বিসিএস এর কোশ্চেন। এটা খালি চোখে যেটা দেখবেন আপনি সেটা হবে না। এই দেখেন, ইফ আর রুবি ইজ হিটেড, রুবি বলতে জাস্ট যেটাকে বলা হয় ডায়মন্ড, গোল্ড, হুম। এই এই ধরনের একটা এলিমেন্টস, ঠিক আছে, ম্যাটেরিয়াল থিং, আচ্ছা। রুবি। সো
যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। টেম্পোরারিলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ। এখন এখানে চারটা অপশন আছে, উইল, উড, ডাজ, হ্যাজ। এখন কোনটা হবে? কে বলতে পারে? ডাজ। ডাজ হবে? উড স্যার, উড হবে উড স্যার। উড উড বি হবে। উড। শিওর উড হবে? জি স্যার, উড হবে। না স্যার, উড হবে না স্যার। কেন? উইল উইল হবে স্যার। এটা না স্যার, উইল হবে, এ হবে, উইল হবে। বলে তো এটা হলো ই প্লাস উড। পাস্ট প্রেজেন্ট টেন্স প্লাস থাকতে হবে ফিউচার। স্যার। ইফ এর একটা পাস্ট টেন্স দেখেন, ওই যে ওই যে কন্ডিশন ওই হবে। যে বললাম না যে আপনি খোলা চোখে যেটা দেখবেন সেটা হবে না। যেমন প্রথমে বলছিলেন এ হবে বার্ন, এখন বলছেন উড হবে। কেন উড হবে? ওই যে হিটেড দেখছেন, বাট এটা পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স। টেন্সের প্যাসিভ মোড এটা। ঠিক আছে? ইজ হিটেড কোন টেন্স? পাস্ট টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট। মানে যদি রুবিতে তাপ দেওয়া হয়, হয়েছিল, হতো, এরকম না তো, হয় প্রেজেন্ট ইনডিফিনিট। বোঝেন? তাহলে এটা তার কালার হারাবে। রুবিতে তাপ দেওয়া হলে কি হবে? রং হারাবে। অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনাল, একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা ফিউচার ইনডিফিনিট। উত্তর হচ্ছে এ, উইল হবে। ডাজ হ্যাজ কোনো কন্ডিশনালের ভিতরে আছে, স্ট্রাকচারের ভিতরে আছে, এটা তো আসবেই না চোখ বন্ধ করে। তাহলে জি কি স্যার, হবে? স্যার উইল। উইল হবে স্যার। তাহলে যারা উড বলছেন বুঝতে পারছেন এটা কতটা ক্রিটিক্যাল? আমি একবারে যেটা দেখছি সেটা না, আমাকে ভাবতে হবে। ঠিক আছে? স্ট্রাকচার বুঝতে হবে। বুঝতে পারছেন কি বললাম? হুম। জি স্যার। If he dash on telling lies, nobody will believe a word he say. সে স্যার যেটা বলে সেটা কেউ বিশ্বাস করবে না। তার অর্থাৎ আমার পরের ক্লজটার দিকে খেয়াল করেন, ফিউচার আছে, উইল বিলিভ, ফিউচার। তাহলে প্রথম ক্লজটা কিসে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট টেন্স। জি, প্রেজেন্ট টেন্স হুম। হবে। তাহলে কোনটা হবে? if he goes গোজ হবে। গোস, সি। কি হবে সি ইফ হি গোজ অন টেলিং লাই, মানে যদি সে মিথ্যা বলেই যায়, যদি সে হুম। মিথ্যা বলে যায়, কেউ বলেই তাকে যে। বিশ্বাস করবে না যেটা সে বলে। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। দেখেন এখানে পাঁচটা অপশন আছে। এই দেখেন এখন পরের ক্লোজটা কিসে আছে? পরের ক্লোজটা দেখেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ শি তো ইজ বলছে যে লেট রোকেয়া, अगेन। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এখন ইজ ডিসমিসড, উইল বি ডিসমিসড। হ্যাঁ, উইল বি ডিসমিস, এটা প্রেজেন্ট আছে তো ওইটা পাস্ট হবে, ওই ফিউচার হবে। ফিউচার হবে স্যার এটা। ডি হবে, উইল উইল হবে ডিসমিস। স্যার, ডি নাম্বার উইল ডিসমিস। স্যার, রুকিয়া ইজ ডিসমিসড, ওই যে এ হবে স্যার, এ। উইল আচ্ছা, ডিসমিস স্যার, ডি হবে স্যার। একজন বলছেন ডি, একজন বলছেন এ, আর কেউ? এ এ হবে না হবে স্যার। স্যার। এ ইজ হবে স্যার, আছে জিরো স্যার। কন্ডিশনাল। Sir, স্যার will be ডি হবে। dismissed হবে sir. Rukia will be dismissed from her will post be if he সি late again. হবে, ডি তাই হবে না? স্যার, উইল স্যার ডি ডিসমিস। হবে, Yes, sir, will be dismissed. ডি হবে, উইল ডিসমিস। এ হবে না স্যার, ওইটা তো স্যার প্যাসিভ ভয়েসে রয়েছে স্যার। দেখেন Future indicated passive form. এবার একটু বোঝার চেষ্টা করেন। আমার প্রথম ক্লোজটা ড্যাশ দেওয়া অপশানে আছে, পরের ক্লোজটা হচ্ছে ইফ শি ইজ লেট এগেইন। এর বাংলা অর্থ কি? যদি সে আবার দেরি করে। বাংলাটা কি? এইটুকুর বাংলা কি? যদি সে আবার দেরি করে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন জিরো কন্ডিশনাল কেন হবে? মনে করেন আমি বলছি যে তুমি যদি দেরি করে আসো, ইফ ইউ লেট এগেইন ইন মাই অফিস, তুমি আমার অফিসের কর্মচারী, তুমি যদি আবার দেরি করে আসো আমি তোমাকে এখান থেকে রিজেক্ট করে দিব। কোন টেন্স? ফিউচার না? তুমি দেরি করলে তুমি রিজেক্ট হও, এরকম হবে না, রিজেক্ট হবে, এরকম হবে, হবে, সেটাই হবে তো। অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনাল। পরের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রথমটা ফিউচার হবে। এখন ফিউচার হবে বললে আমার এখানে দুটো অপশন পাচ্ছি, এ তো হবেই না, সি এবং ডি। উইল বি ডিসমিসড আর হচ্ছে উইল ডিসমিসড। এখন দেখেন সাবজেক্টটাকে রোকেয়া, রোকেয়া নিজে নিজে ডিসমিসড হবে না, তাকে ডিসমিসড করা হবে। জিনিসটা বোঝেন, রোকেয়া একটা অফিসের কর্মচারী। এখন বলছে যে যদি সে আবার দেরি করে তাহলে সে ডিসমিসড হবে। কথাটা কিন্তু এরকম না, কথাটা এরকম, যদি সে দেরি করে তাকে ডিসমিসড করা হবে, তাকে বরখাস্ত করা হবে। কাকে? রোকেয়াকে। কেউ কি নিজে নিজে চাকরি ছেড়ে দেয়? তার ম্যানেজারের দ্বারা, তার বসের দ্বারা, অর্থাৎ বাই হার বস, বাই হার ম্যানেজার, এরকম কোন একটা কিছু আসবে। তার মানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, রোকেয়া যে ওয়ার্ড ওটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হবে। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে সি।
রোকেয়া উইল বি ডিসমিসড, বাংলা এরকম যে রোকেয়াকে বরখাস্ত করা হবে যদি সে আবার দেরি করে। কেউ কি বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার। আপনি যদি বলেন রোকেয়া উইল ডিসমিস, তাহলে বাংলা অর্থ এরকম হয়ে যায় রোকেয়া ডিসমিস করবে, রোকেয়া বরখাস্ত করবে হ্যাঁ যদি সে দেরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তো রোকেয়া বরখাস্ত করবে না, রোকেয়া উইল ডিসমিস মানে কি, রোকেয়া বরখাস্ত করবে কাকে? অন্য কাউকে, এরকম। কিন্তু বিষয়টা তো এরকম না, বিষয়টা হচ্ছে রোকেয়াকে বরখাস্ত করা হবে, রোকেয়াকে ডিসমিসড করা হবে যদি সে দেরি করে। রো- কেউ কি বুঝছেন? রোকেয়া অন্য কেউ দ্বারা ডিসমিস হবে এই অন্য কারণে। কারো দ্বারা হবে। তাহলে জি এটা স্যার, বুঝতে এটা পেরেছি। অ্যান্সার কোনটা? সি। সি। বললাম না, জি যত উইল বি যত সহজ আমরা ভাবতেছি তত সহজ না জিনিসটা, সেরকম মনে হচ্ছে পেসিভ হবে, যে আমি পেসিভ। উত্তর যেটা বলতেছি সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা তখনই সম্ভব হয় যখন একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং জানা যায়। যারা বিসিএস ব্যাংক জব কম্পিটিটিভ এক্সামে ভালো করে, কারা জানেন? শুধু রুলস স্ট্রাকচার যারা মুখস্থ করে যায় তারা না, যাদের ইংলিশের বেসিকটা জানা থাকে। বেসিক বলতে কেমন জানেন? যারা প্যাসেজ ট্রান্সলেট করতে পারে। প্যাসেজ বলতে এসএসসি এইচএসসির যেসব গল্পগুলো থাকে না ইংলিশ ফার্স্ট পেপারে, এই ধরনের প্যাসেজগুলো যদি কারো ভালো কনসেপ্ট থাকে, ট্রান্সলেট করার, রিড আউট করার, প্যাসেজগুলো অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে, অ্যাবিলিটি থাকে, সাবজেক্ট ভার্ব যদি সে ধরতে পারে, পার্টস অফ স্পিচ গুলো যদি আইডেন্টিফাই করতে পারে, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি। আমার বইটাতে অনেকগুলো গল্প আছে, রিডিং এর ভিতরে 10 থেকে 12টা মরাল স্টোরি আছে, ছোট ছোট গল্প, ওইটা আপনাদের আমি করাবো। তো ওই প্যাসেজ অ্যানালাইসিস করার ক্ষমতা থাকলে এই জিনিসগুলো, মানে কন্ডিশনাল জিনিসটা কি এটাও আপনার জানা লাগবে না, কন্ডিশনাল কত প্রকার এটাও আপনার জানা লাগবে না, কারণ আপনি তো ভাব বুঝেই বলতে পারছেন যে এখানে কোনটা হতে পারে। একটা বাক্য যখন আমি বলছি, আমি মনে করেন, আমি এখানে মনে করেন 5 নাম্বার এই যে কোশ্চেনটা বলছে, ইট উড বি প্লিজেন্ট অর বেটার ইফ উই ড্যাশ হোয়ার টু গো। তো এখানে উড বি প্লিজেন্ট, তাহলে উড মানে কি, ওই যে বললাম না, করতো, যেত, খেত, পড়তো। তাহলে আমি বলতেছি কি, যে এটা ভালো হতো যদি আমরা জানতাম কোথায় যেতে হবে, মানে এটা নিউ হবে ভালো স্যার। হয়। এটা না, বলছি এটা ভালো হতো যদি আমরা জানতাম। কি বললাম বলেন তো? যদি আমরা জানতাম, ইফ উই ড্যাশ হোয়ার টু গো, তাহলে আমার এখানে কি হবে? 5 নাম্বার নিউ বলছে। হবে স্যার। সি হ্যাঁ, সি নাম্বার হবে। নিউ মানে নো ভার্বের সি হবে ফার্স্ট স্যার। নিউ, নো নিউ নন, নো নিউ। পাস্ট ফর্ম হবে। এ না, জি এ কেন হবে না? এ হবে না তো, এটা তো প্রথমটা তো পাস্ট নিউ। ইনডিফিনিট টেন্স, উড প্লাস বি। এখানে তো আমার উড হ্যাভ বিন নেই, জি ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুডে নাই, এটা তো জাস্ট পাস্ট ইনডিফিনিট, বা পাস্ট পারফেক্ট টেন্সও না, নিউ হবে। পাস্ট ইনডিফিনিট। মানে ফিউচার ইন পাস্ট মুড, ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুড না, অর্থাৎ এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমার এখানে নো এর পাস ফ্রম নিউ এটা হবে। এটার জন্য তো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার পড়া লাগে না, মানে যেটা বলতে চাচ্ছি যে বাংলা যদি জানা থাকে, অর্থাৎ বাংলা যদি কেউ বুঝতে পারে, উত্তর সে দিতে পারে। বুঝতে পারছেন কি বললাম? হুম হুম। বাংলা বুঝতে হবে। ইফ টিচিং ড্যাশ মোর ফিউর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন, তাহলে আমার পরের ক্লজে আছে উড প্লাস বিয়ন্ড, উড সি লিভ, হবে পেট। তাহলে জাস্ট V2 হবে। ইজ পেইং, হ্যাড পেইড, পেইড এগুলো হবে কোনো স্যার। কিছুই আসবে না, আসবে না, সি হবে। জাস্ট সি হবে, পেইড। পেইড হবে দেখেন স্যার। এই জিনিসটা বোঝেন। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, ইফ আই ফাউন্ড, যদি আমি একটা আহ, হা- এখানে হবে না, এটা দি হবে। মানে যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম, দেখেন ফাইন্ড এর পাস্ট ফর্ম কি? ফাউন্ড, তাহলে এটা কোন ফাউন্ড। টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্স পরেরটা আছে। হবে ফিউচার ইন পাস্ট মুড, মানে উড হুম প্লাস বিয়ন্ড। কি ফিউচার, হবে বলেন তো? হুম। ফিউচার ইনডিফিনিট উড হবে প্লাস স্যার। বিয়ন্ড। তো বলছে যদি আমি হারানো কুকুরটা পেতাম, ইফ আই ফাউন্ড দ্য লস্ট ডগ, এই লস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? লস্ট ডগ। V2. কেন, এটা একটা অ্যাডজেক্টিভ না? ডগকে অ্যাডজেক্টিভ মডিফাই করে না, অ্যাডজেক্টিভ। এই নাউনটাকে মডিফাই করে না, এটা কি ভার্ব? ভার্ব কোনটা? ফাউন্ড, সাবজেক্টের পরে যেটা থাকে। লস্ট শব্দটা কি? ডগকে মডিফাই করতেছে না, অ্যাডজেক্টিভ। যে হারানো হুম। কুকুর, কুকুর হারানো কুকুর, লস ডগকে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড স্যার, মডিফাই, দাটাও অ্যাডজেক্টিভ। এটা দাটাও অ্যাডজেক্টিভ, তাকে তার এইটা ধরতে হয়। হ্যাঁ, তো বলছে যদি আমি হারানো ফিরে পেতাম, আমি তার মালিককে ফেরত দিতাম। আই ড্যাশ ইট টু ইটস অনার। আই উড আই আই উইল বি দ্যাট রিটার্ন। হবে, আই উইল রিটার্ন। না, আই উড উইল কেন হবে আই উড ভাই? রিটার্ন। 2 নাম্বার হবে। Would উড, return. উড, উড I would প্লাস উড return. বিয়ন, এটা তো রিটার্ন, সেকেন্ড উড হবে কন্ডিশনাল। স্যার। আর কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। উড প্লাস ভিয়ন, উইল না, উড।
উইল হতো যদি এখানে ফাইন থাকতো, যে যদি আমি হারানো কুকুরটা ফিরে পাই, ইফ আই ফাইন্ড দ্য লস্ট ডগ, আমি তার মালিককে ফেরত দিব, দেন আই উইল রিটার্ন। তো কুকুরও পাইনি, ফেরতও দেয়নি, একজন কুকুর হারাই গেছে, সে খুঁজতেছে, সে পাইনি। এখন আপনি মনে মনে ভাবতেছেন সেকেন্ড কন্ডিশনাল মানে কি, ইমাজিনেশন। আপনি ভাবতেছেন, হায় রে ওর কুকুরটা হারাই গেছে, যদি আমি পেতাম তাহলে ওকে দিয়ে দিতাম, মালিকটাকে এটা ফেরত দিতাম। এটাই তো সেকেন্ড কন্ডিশন, আমি পাইও নি, ফেরতও দেইনি, আমি জাস্ট কল্পনা করতেছি, ইমাজিনেশন। বুঝতে পারছেন সেকেন্ড কন্ডিশনালটা কি? বোঝা গেল? বাংলার সংজ্ঞাটা বোঝেন, ডেফিনেশনটা বোঝেন, এর থেকে ভালোভাবে কন্ডিশনাল বোঝানো যায় না। দেখেন, কল্পনা কল্পনা কল্পনার হ্যাঁ, কথা বলছি। কল্পনা। বুঝতেছেন তো নাকি? এগুলো বুঝতে হবে, জি। একটু নেওয়ার চেষ্টা করতে হবে। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, বাংলা কি তাহলে? যে যদি তুমি আমার জায়গায় থাকতে, হোয়াট ড্যাশ ইউ ডু, এটা একটা কোশ্চেন। মানে আমার, আর কোশ্চেন করতে গেলে কি হয়, আগে ডাবল ইউএস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তো এটা প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরেরটা কি হবে, ওই যে ফিউচার ইন পাস্ট মুড। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে would বলেন তো? would you do that? উড হোয়াট উড ইউ উড ডু, ইউ বাংলা কি তাহলে বলেন তো? হোয়াট উড What ইউ would ডু you মানে do? কি? হোয়াট উড ইউ এই হোয়াট উড ইউ ডু এর বাংলা অর্থ কি? তুমি কি করতে? কি তুমি কি করতে, করতে? রাইট। তুমি তুমি কি কি করতে? এখন বলেন তো, আমি যদি বলি তুমি কি করেছিলে, এটার বাংলা কি, এটার ইংলিশ কি? What did you did? What হোয়াট did ডিড you ইউ do? ডু, না ডিড হুম না, হোয়াট হোয়াট ডিড ইউ ডু মানে তুমি কি কি হুম করেছিলে, বোঝেন? এই কি দেখেন, করেছিল? আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে, হোয়াট শুড ইউ ডু, তোমার কি কি করা করা উচিত, হোয়াট উচিত? কুড ইউ ডু, তুমি কি কি করতে কি করতে পারতে, পারতে? হোয়াট মাইট ইউ ডু, তুমি কি করতে পারতে। অর্থাৎ এটা পসিবিলিটি অর্থে বোঝায় মাইট শব্দটা, ঠিক আছে? আর এই উড ইউ, মানে এই উড হ্যাভ যদি আপনি লিখতে চান, এটা কিন্তু আবার আগে একসাথে বসে না, অর্থাৎ হ্যাভটা বা সাবজেক্টের পরে বসে। যেমন হোয়াট উড ইউ হ্যাভ ডান, স্যার এটা কিন্তু কিভাবে দেখা লিখবে? যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, কি হচ্ছে না? স্যার কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না? আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কেটে দিয়ে আবার আসেন। আচ্ছা, এরপর দেখেন। আচ্ছা, এইটা আমার একটু এখানে ভুল হচ্ছে, দেখেন এরকম হবে, ড্যাশ রিজাইন্ড, উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম। দেখেন, উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা ওই ফিউচার ইন পারফেক্ট মুডের প্যাসিভ, অর্থাৎ উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি। এর বাংলা অর্থটা কি জানেন? উই, এই উইটা কিন্তু ইনঅ্যাক্টিভ এখন, এই যে উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি না, উই কিন্তু কোনো কাজ করতে পারতেছে না। বলছে যে আমাদেরকে, আমাদেরকে ফোর্স করা হতো, মানে কি আমাদেরকে জোর করা হতো, টু স্যাক হিম। স্যাক মানে কি, তাদেরকে বিচ্যুত করার জন্য, তাদেরকে তাড়ানোর জন্য। ড্যাশ রিজাইন্ড, এখন এখানে কি হবে? প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স, ইফ হি হ্যাড নট রিজাইন, বাংলাটা কি, যদি সে রিজাইন না করত, যদি সে পদত্যাগ না করত, আমাদেরকে জোর করা হতো তাকে পদত্যাগ করাতে। জিনিসটা কেমন? এটা থার্ড কন্ডিশনাল, অর্থাৎ ঘটনার ফলাফল কল্পনা করে। মনে করেন এখন আপনি, বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে, এখন আওয়ামী লীগের সময় অনেকেই যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল বা ঢুকছিল, তাদেরকে বরখাস্ত করা হচ্ছে না, ফোর্স করা হচ্ছে না, বা বিভিন্ন চাকরি থেকে চলে গিয়েছে না বিভিন্ন পুলিশ অফিসার্স যারা আছে, বড় বড় পজিশনে যারা ছিল, ডিআইজি, আইজি। এখন মনে করেন সরকার চেঞ্জ হয়েছে, এখন সরকারের একটা, যে কোনো একটা মন্ত্রণালয়, যে কোনো একটা অফিস, সেইখানের একজন কর্মীর কথা বলছে যে যদি ওই লোকটা পদত্যাগ না করত, তাহলে আমাদেরকে জোর করা হতো। মনে করেন সরকার ওই অফিসের আরো যে বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে জোর করত ওই লোকটাকে পদত্যাগ করাতে। অর্থাৎ ওই যে উই উড হ্যাভ বিন ফোর্স, মানে উইটা কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, মানে আমরা করতাম এরকম না, আমাদেরকে জোর করা হতো টু স্যাক হিম, তাকে তাড়ানোর জন্য, যদি সে রিজাইন না করতো, ইফ হি হ্যাড নট রিজাইন্ড। প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা ফিউচার ইন পাস্ট পারফেক্টের প্যাসিভ। দেখছেন এই যে বাংলাটা আমি বললাম, এই বাংলাটা কতজন করতে পারে বলেন তো? বুঝতে পারছেন আমার এই সেন্টেন্স, এই কথাটা, অর্থটা, বাংলাটা বুঝতে পারছেন কি বলছি?
উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, বাংলাটা কেমন বুঝছেন কেউ? মানে উইটা কি বলেন তো, কি বললাম? উইটা হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে এটার বাংলা কি? যে আমাদেরকে জোর করা হতো তাকে তাড়ানোর জন্য, কার থেকে? সরকারের থেকে হয়তো, বাই দ্য গভর্নমেন্ট, এরকম বলতে পারে। কেন? যদি সে পদত্যাগ না করতো, ইফ হ্যাড হি নট রিজাইন্ড। কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমি এটা? জি স্যার। বলেন, বুঝতে না পারলেও বলেন। স্যার স্যার আমি আরেকবার বুঝতে বুঝতে বলুন। পারছি পারছি, না। বুঝতে পারছি। হ্যাঁ, স্যার আমি বুঝতে পারছি না। এটা বুঝতে না পারলে আর কিছু করার নেই, কারণ এটা এর থেকে ডিটেলস আর বোঝানো যায় না। এটা না বুঝতে পারলে, ওই যে আমি একটা কথা বলি না, কঠিন জিনিস যখন পড়াই আমি বলি যে আপনি যদি বুঝতে পারেন তাহলে ভালো, না পারলে আরো ভালো। জানাই লাগলো না জিনিসটা, মনেই আসলো না, দরকার কি অত ভাবার? হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম। এত 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 গভীরে আসার দরকার কি? এটা তাদের দরকার, ওই যে যেটা বললাম, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবেন, বিসিএস, ব্যাংক জব দিবেন, যে বলছেন বুঝতে পারছেন না তাকে হাজারবার বোঝালেও এটা বুঝতে পারবে না, কারণ এর থেকে আর বোঝানো হয় না। আমি যেভাবে এই বাংলাটা করে দিলাম, এটা একটা টিচার যখন পড়াবে আপনাকে ওই রুলস এর কথা বলবে, কখনোই বাংলাও বলবে না, সে নিজেই জানবে না যে বাংলাটা, অ্যাকচুয়াল বাংলাটা কি। কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলি, আমি মানে ধরে ধরে করার চেষ্টা করি। দেখেন, হি ড্যাশ টু সি আস, ইফ হি হ্যাড বিন এইবল টু, তাহলে হ্যাড বিন এইবল, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এই পাশেরটা ফিউচার ইন পাস্ট পারফেক্ট, অর্থাৎ উড হ্যাভ কাম। বাংলাটা কি? যে হি উড হ্যাভ কাম টু সি আস, বাংলা অর্থ কি? সে আমাদেরকে দেখতে আসতো, যদি সে সক্ষম হতো, যদি সে সক্ষম হতো, if he had been able to, if he had tried to leave the country, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত। দেখেন, হ্যাড প্লাস ভি থ্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত, হি ড্যাশ স্টপড অ্যাট দ্য ফ্রন্টিয়ার। এখন এটা অবশ্যই ওই যে উড হ্যাভ এর ব্যবহারটা হবে। এখন দেখেন, এখানে আছে হি উড হ্যাভ স্টপড হিম, মানে স্টপড অ্যাট দ্য ফ্রন্টিয়ার, আরেকটা আছে উড হ্যাভ বিন। এখন এখানে উড হ্যাভ বিন হচ্ছে অ্যান্সার। কেন উড হ্যাভ বিনটা অ্যান্সার হবে, উড হ্যাভ কেন হবে না বলতে পারেন? স্যার তাকে কারণ সে নিজে নিজে স্টপ হয় না, তাকে স্টপ করানো সে তো হয়েছে। নিজে স্টপ রাইট, এই করা অর্থটা বুঝতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ওই ফিউচার পারফেক্টের আবার প্যাসিভ, ফিউচার ইন পাস্ট পারফেক্টের আবার কি বলেন তো, প্যাসিভ। মানে হি, ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ থেকে সেই আগের চেষ্টা করতো। আগেরটার মতন, হ্যাঁ, যে ও দেখেন, নিজে স্যার করতেছে এটা না, কি অন্য বইয়ে কেউ। আছে? আছে বইয়ে থাকলে কোন ইয়েতে আছে? কোন বইতে চ্যাপ্টারে আছে? 27, 28, 29 এই চ্যাপ্টার গুলো দেখেন, কন্ডিশনালের যে চ্যাপ্টারটা সেখানে আছে। আচ্ছা, যে কথাটা বলতেছি দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে হি উড হ্যাভ স্টপ, যদি বলেন বাংলা, বাংলার এরকম হতো যে সে থামাতো, সে থামাতো, কিন্তু না, বলছে তাকে থামানো হতো। কারা থামাবে? একটা লোক পালাই চলে যাচ্ছে, তাকে প্রশাসনের কর্মকর্তা, এয়ারপোর্টের লোকজন যেভাবে থামাইছে না, এই যে এই সরকার চেঞ্জ হলে অনেককে ধরছে, এই করছে, এরকম। তো এই জন্য উড হ্যাভ বিন প্লাস স্টপ, এটা লিখলে কি হচ্ছে, এই যে হি, এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, এ কোনো কাজ করতেছে না, এই মানুষটাকে ধরা হচ্ছে। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, ইউ আর কামিং, তুমি আসছো। অর্থাৎ এখানে মেইন ক্লাসটা কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে? অর্থাৎ পরেরটা হচ্ছে আমার আবার ওই যে ফিউচার ইন পাস্ট পারফেক্ট মোডে হবে। তাহলে কি? দেখেন, উড হ্যাভ গন আছে, এই ছাড়া তো আর কোনটার সাথে মিলতেছে না, উড প্লাস বি অন তো হবে না। তাহলে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, এটা কিন্তু আবার অ্যাক্টিভ, এটা কিন্তু প্যাসিভ না। উড হ্যাভ বিন গন না, উড হ্যাভ গন মানে যদি আমি জানতাম তুমি আসতেছো, আমি স্টেশনে চলে যেতাম। আই উড আই উড হ্যাভ গন টু স্টেশন, আমি স্টেশনে যেতাম, এরকম একটা অর্থ দিচ্ছে। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভারটা কেয়ারফুল থাকতো, দ্য অ্যাক্সিডেন্ট উড হ্যাভ অ্যাভার্টেড, আরেকটা হচ্ছে উড হ্যাভ বিন অ্যাভার্টেড। অ্যাভার্টেড মানে যেটা প্রতিরোধ করা যেত বা ইয়ে করা যেত, বন্ধ করা যেত। এখন এখানে উড হ্যাভ বিন হবে কেন? সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি একটু কাভার করে ফেলবেন। তাহলে কি বললাম, এই যে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আপনারা দেখছেন, আপনারা নিজেরা একটু আরেকবার পড়বেন। আমি তো অনেক সুন্দরভাবে বলে দিলাম, বুঝাই দিলাম,
এরপর না বুঝলে আর কিছু করার নেই। বাট আপনাদের যদি মনে হয় এটা দরকার, গ্রামাটিক্যাল এই আইটেমটা শেখা দরকার, এখান থেকে অনেক কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, ইভেন রাইটিং এর জন্য দরকার, একটা সেন্টেন্স প্যাসেজ রিড আউট করার জন্য, অ্যানালাইসিস করার জন্য এগুলো ভালো জানা থাকলে যে কোনো সেন্টেন্সের বাংলা মিনিংটা বের করা সহজ হয়। এই যে বাংলা অর্থগুলো বললাম, আহ, অনেকগুলো আপনার কাছে কঠিন লাগছে না, নতুন মনে হয়েছে না? যে এইরকম ফর্ম যদি থাকে ভার্বের সাবজেক্টের পর, যে উড হ্যাভ বিন, তারপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থটা কি হবে? এই মানে যেটা আমি বললাম বা যেটা বোঝালাম, এই অর্থগুলো যখন একটু প্র্যাকটিক্যাল প্যাসেজে এই ধরনের সেন্টেন্স দেখবেন, আপনি অর্থ বের করতে পারবেন না এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে। বুঝতে পারছেন কি বললাম? কথা ক্লিয়ার? স্যার, অনেকটা বুঝতে পারছি। আগে স্যার এতটা ভালো ডিটেল বুঝছিলাম না, এখন ভালো বুঝতে স্যার। হ্যাঁ, তো এটা আপনাকে নিতে হবে। এই হলো একটা পার্ট। আর আমি আপনাদেরকে ট্রান্সলেশনের কথা বলছিলাম, জাস্ট ওয়েট এ মিনিট। লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে আপনাদের 31 মনে হয়, একটু আমি দেখি। হ্যাঁ, আমি লাস্ট ক্লাসের টপিকের কথা বলছিলাম না, যে ফেয়ার আই ভিজিটেড, এই টপিকের উপর প্রেজেন্টেশন করবে, মনে আছে আপনাদের? জি কিন্তু স্যার। আমি আপনাদের রেকর্ড জি আর স্যার। পিডিএফটা দিতে পারিনি। আপনারা ওর সাথে আরেকটা টপিক নিবেন, সেটা হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ। এই পিডিএফটা আমি এখনই পাঠিয়ে দিব, এই ক্লাসটা শেষ হলেই পাঠিয়ে দিব। এটা একটু খেয়াল করেন, দেখেন ফেয়ার আই ভিজিটেড, এটা আপনি জার্নি, যেটা আগে করাইছি, পিকনিক আই এনজয়েড, এইটার মতোই, অর্থাৎ আপনার পাস্টের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। আর এই যে একটা টপিক দেখছেন, আমি বলছি যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে টপিকটা কেমন, কোন রিলেটেড, কোন ধরনের, কিভাবে অ্যান্সারটা আসে, এটা বুঝতে হয়। এটা বুঝতে হয় বলতে এটা কেমন, আমি যদি আপনাকে বাংলায় বলতে বলি যে বলেন তো কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়, আপনি আমাকে বলবেন যে স্যার, ভালো স্বাস্থ্য রাখার জন্য এরকম এক্সারসাইজ করতে হবে, সুষম খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। এই যে তিনটা সেন্টেন্স আমি বললাম, যে ব্যায়াম করতে হবে, ভালো খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, এইগুলো কি বলেন তো? এগুলো একটা আদেশ, উপদেশ, অনুরোধ, অব্লিগেশন যেটাকে বলা হয়, নিষেধ, এই ধরনের একটা সেন্সের ভিতর আসে। মানে এই বাংলা কথাগুলো, বাংলা টাইপিং গুলো, এগুলো কোনো টেন্স দিয়ে এভাবে বলা যায়? এই কথাগুলো বলতে গেলে মূলত এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, মডেল বা সেমি মডেলের ব্যবহার করে এটা করতে হয়। হ্যাভ টু, হ্যাজ টু, শুড, মাস্ট, ক্যান, কুড, এগুলো দিয়ে করতে হয়। অর্থাৎ এখানে কয়েকটা কোশ্চেন আছে, যে হাউ ডু, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ, এই যে কোশ্চেন গুলো, এগুলো যখন আপনি অ্যান্সার দিবেন, অ্যান্সারটা দিতে গেলে আপনাকে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এগুলো মেনটেন করলে হবে না। ওই মডেল মেনটেন করে করতে হবে। যেমন আমি অ্যান্সারটা একবার একটু পড়ে দিই, দেখেন, প্রচুর প্যাসেজ পড়বেন, অ্যালাউডলি পড়বেন। আপনি মোটে কথা বলতে পারেন না, আপনি একদমই দুর্বল, সমস্যা নেই, আপনি একটু মানে কি বলবো, বেশি করে প্যাসেজ পড়ে দেখেন না, দেখবেন কত দ্রুত, কত সুন্দর, কত ভালোভাবে একটা ডেভেলপমেন্ট আপনি পান, একটা ডেভেলপমেন্ট আপনার আসে। দেখেন কি বলছে, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনে সব থেকে বড় একটা সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্র্যাকটিসড ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ। ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব, দেখেন এই সাবজেক্ট কতটুকু, এই হেলথ পর্যন্ত, হ্যাঁ। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ, এতটুকু সাবজেক্ট, বাংলা অর্থ কি? যে ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব ইজ প্র্যাকটিসড মানে চর্চিত হয়, ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ আমাদের জীবনের প্রতিটা ধাপে। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে, ফার্স্ট অফ অল, দেখেন এইখান থেকে সেন্টেন্সটা শুরু, বলছে অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। একজনের, অন মানে একজনের, ফলো করা প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম। ইট মিনস দ্যাট, এটার মানে হি অর শি, আচ্ছা এই যে হি অর শি, এইটা যে কয় জায়গায় লেখা আছে এর জায়গায় এর পরিবর্তে আপনি উই এর ব্যবহার করেন, উই। আপনি এটা বলেন যে ফর কিপিং ইন গুড হেলথ, জাস্ট এইটা এটা নেন, দেখেন কই গেল, জাস্ট আমার কথাটা একটু মনে রাখেন, যে ফর কিপিং ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য, উই মাস্ট ইট আ ব্যালেন্সড ডায়েট, আমরা অবশ্যই সুষম খাবার খাবো, অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং পর্যাপ্ত বিশ্রাম নিব। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, পারলে আমার সাথে রিপিট করেন। উই মাস্ট ইট আ ব্যালেন্সড ডায়েট, অবশ্যই খাবো, মাস্ট ইট,
and take proper rest. আবার দেখেন, we should eat in fixed time. We should eat. We must eat. We should eat. We must eat. We should eat in fixed time. We must eat balanced diet and take proper rest. Too much food cannot ensure good health. অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য এনশিওর করে না। এগুলো দেখছেন সবই মডেলের না, মডেল। উই শুড, এই ওয়ান শুড না বলে উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ উই নিড, অর্থাৎ আমাদের ততটুকু খাওয়া প্রয়োজন, ততটুকু খাওয়া উচিত যতটুকু প্রয়োজন। We should try our best to take fresh and formalin-free food items. তিনবার বলেন এই বাক্যটা। We should try our best. We should try. Should plus try. We should eat in fixed time. We must eat balanced diet. We should eat as much as we need. We should try to best to take fresh and formalin-free food items. We must eat seasonal fruits and vegetables. We must go to bed early and rise early. Physical exercise plays a vital, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। Physical exercise plays a vital role in keeping in good health. ব্যায়ামটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। ইফ উই ডু নট টেক পার্ট গেম অ্যান্ড স্পোর্টস, যদি আমরা মানে খেলাধুলাকে জীবনের অংশ করতে না পারি, উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, আমরা ফিজিক্যালি সুস্থ থাকবো না, সাউন্ড থাকবো না। আফটার দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের এটা মনে রাখা দরকার যে গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ। ভালো স্বাস্থ্য মানে শুধু শরীরের সুস্থতা নয়। হেলথ মিনস the soundness of body as well as the soundness of mind. Without having a sound mind, ভালো একটা মন ছাড়া we cannot concentrate on our work. আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারি না, cannot concentrate. The rule of hygiene play a vital role keeping in good health. এখানে কয়েকটা সেন্টেন্স একটু দেখেন। We must wash our body every day with soap and put clean clothes. We should not use others' towel and clothes. বিফোর হ্যাভিং এনিথিং, হ্যাভিং বলতে এখানে খাওয়া বোঝাচ্ছে, কোনো কিছু খাওয়ার আগে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাত ধোয়া উচিত। এখন এই যে সেন্টেন্স গুলো বললাম, এই সেন্টেন্স গুলো আপনি একবার রিয়েলাইজ করার চেষ্টা করেন, মনে করার চেষ্টা করেন আমি কি কি সেন্টেন্স বলছি, ভাবেন আমার কথাগুলো, ভাবেন। আমি মনে করেন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। আমার সাবজেক্ট কি বলেন তো? উই। বোঝেন, সাবজেক্টকে আমরা কথা বলতে পারবো না কেন? ইংলিশ তো কঠিন না। এখন এখানে এবার ভার্ব বসান। আমি জাস্ট একটা ফ্রেজ লিখি এখানে একটু, যে আমি বলছি আমার টপিকটা হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ। এই টপিকটার উপরে আমি একটা প্রেজেন্টেশন দিব। এখন আহ, আমি উত্তরটা দিচ্ছি যে ফর কিপিং ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য, এটা একটা ফ্রেজ, তাই না? প্রেপোজিশনাল ফ্রেজ। উই শুড, সরি প্রথমটা দেই, মাস্ট উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, এক নাম্বার। আবার লিখি উই মাস্ট ইট ইন ফিক্সড টাইম, দেন উই শুড ইট ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড। এই সেন্টেন্স গুলোকে মনে রাখা খুব কঠিন। উই শুড ট্রাই টু টেক seasonal fruits and vegetable। এই কয়টা সেন্টেন্স একটু দেখেন। উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, উই মাস্ট ইট ইন ফিক্সড টাইম, উই শুড ইট ফ্রেশ অ্যান্ড ফর্মালিন ফ্রি ফুডস। এর ভিতর দিয়ে কয়েকটা সেন্টেন্স দেখছিলাম যে টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ। খান্ট, একটার সাপোর্ট আর একটা সেন্টেন্স লিখতে হয়, দেখেন খান্ট এনশিওর, মিনিট,
টু মাচ ফুড কান্ট এনশিওর গুড হেলথ। তাহলে এইখানে সাপোর্টের সেন্টেন্সটা কি, যে উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ উই নিড। এরপরে কিছু কথাবার্তা আসছিল, সেটা কি, যে ফিজিক্যাল এক্সারসাইজ, প্লে, প্লে মানে কি, পালন করা, প্লেস আ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাইটাল রোল ফর কিপিং গুড হেলথ। একবার ভাবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে খুব কঠিন, ইংরেজিতে কথা বলা কঠিন, কঠিন না, আমরা সঠিক ওয়েতে প্র্যাকটিস করি না, সঠিক ওয়েটা জানি না, তাই পারি না, কঠিন না। কি বলছে, ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ফর কিপিং গুড হেলথ। হ্যাঁ, এরপর আর কয়টা সেন্টেন্স কি ছিল বলেন তো, যে উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট আই ক্যান সে অনলি physical health doesn't ensure the whole soundness of good health. We have to be sound mind. আমাদের থাকতে হবে সুস্থ মন। উইদাউট হ্যাভিং সাউন্ড মাইন্ড, এরকম একটা ফ্রেজাল ওয়ার্ড ছিল না, যে সুস্থ মন থাকা ছাড়া উই ক্যান নট কনসেন্ট্রেট অন আওয়ার ওয়ার্ক প্রপারলি। এই কথাগুলো ভিতরে ছিল। লাস্টের দিকে কিন্তু হাইজিনিং যে রুলের কথা ছিল, সেটা আপনাকে একটু লিখতে হবে। যেমন উই মাস্ট we must wash our body every day with soap। এগুলো কি হাইজিনিক কিছু রুলস এর কথা ছিল। এরপর কি ছিল, উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর ইটিং এনিথিং। ইটিং এর পরিবর্তে আপনি বলতে পারেন টেকিং, টেকিং এর পরিবর্তে আপনি বলতে পারেন বিফোর হ্যাভিং এনিথিং। অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগে আমাদের হাত ধুতে হবে। এরপর এখানে আরেকটা সেন্টেন্স ছিল, যে উই শুড not use the towel and cloth of others। অন্যের জামা কাপড় পরা উচিত। এবার আপনি জাস্ট এইভাবে বলেন, ওই যে কন্ডিশনালে ব্যবহার করেন, যে ইফ উই ক্যান, বা জাস্ট ইফ উই মেইনটেইন দিস রুলস, যদি আমরা এই নিয়মগুলো মেইনটেইন করি, তাহলে এটা কোন কন্ডিশনাল, প্রথমটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখছি, যে যদি আমরা এই কন্ডিশনাল এই নিয়মগুলো মেনে চলি, উই উইল বি, অর্থাৎ আমরা সক্ষম হব, এইবল টু কিপ গুড হেলথ। গুড হেলথ এটা ফিউচার ইন্ডিফিনিট, এটা ফার্স্ট কন্ডিশনাল। একটা প্রেজেন্ট ইন্ডিফিনিট, একটা ফিউচার ইন্ডিফিনিট, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। এই জন্যই কন্ডিশনাল সেন্টেন্স পড়তে হয়। তাহলে দেখছেন, মানে কত সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন হয়ে গেল। এখানে কি খুব কঠিন কোনো সেন্টেন্স আছে, হার্ড কোনো ভোকাবুলারি আছে? 11টা সেন্টেন্স আমি লিখছি। এই 11টা সেন্টেন্স বাসায় 4বার প্র্যাকটিস করেন, করে আয়নার সামনে একবার বলেন। অনেকে আছেন যারা এখনই বলতে পারবেন, কি পারবেন না, কনফিডেন্ট নেই, পারা যাবে? বলেন তো, কঠিন? এখানে কোনো পাস্ট টেন্স ব্যবহার করেছি, কোনো প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, কোনো কন্টিনিউয়াস টেন্স আছে, কোনো পারফেক্ট টেন্স আছে, কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে? বলেন না। তাহলে আছেটা কি? স্যার আপনি রোলের জায়গায় ওল লিখেছেন 7 নম্বরে। হ্যাঁ, তাহলে এখানে আছেটা কি? এখানে আছে মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, শুড, মাস্ট, ক্যান, তাই না? বুঝতে পারছেন জিনিসটা, নাকি বোঝেননি কিছু? বোঝেন না জি বোঝেন না? স্যার, বুঝতে বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। কে বুঝছেন বলেন দেখি, কে বুঝছেন? কে বুঝতে পারছেন আমি যে জিনিসটা লিখছি বা যেটা বলছি? আমার জি স্যার, বুঝতে কথা বলার আগে ব্যাকগ্রাউন্ড ধরতে হবে। ব্যাকগ্রাউন্ড ধরতে পারলে দ্রুত কথা বলতে পারবো। আমি আপনাকে এই সেন্টেন্স গুলোই দিয়ে দেই না, তারপরে তো পিডিএফ ফাইল দিব, দিলে আপনি নিজেরা একটু দেখেন, ঠিক আছে? তো এই টপিকের উপর সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন আপনারা তৈরি করে নিন। আর এটা আমার বইতেও আছে, আমার বইতে যে স্পিকিং এর টপিক গুলো আছে তার ভিতরে দেওয়া আছে, ঠিক আছে? বই আপনারা এটা কাভার করতে পারবেন যাদের কাছে বই আছে। ওকে, তাহলে এই দুইটা স্যার বিষয় কত পেজ? কভার করে ফেলবো।
বইয়ের ভিতরে আছে, স্পিকিং এর ভিতরে 35 বা 36 নাম্বার চ্যাপ্টারে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। আমি এই পিডিএফ ফাইল, অর্থাৎ গত ক্লাসের পিডিএফ ফাইল এবং কন্ডিশনাল সেন্টেন্স এখনই দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আপনারা ইন ফ্রন্ট অফ ক্যামেরাতে আসবেন, যাতে করে আমি এই দুটো টপিকের প্রেজেন্টেশন ভালোভাবে নিতে পারি। ঠিক আছে, এবং খুব ভালোভাবে একটু প্রিপেয়ার করেন। দেখবেন আপনি এই মাসের ভিতর মানে স্পিকিংটা কত দ্রুত কাভার হয়ে যায় আপনি ইমাজিন করতে পারবেন। যারা প্রেজেন্টেশন রেগুলার দিচ্ছেন বা প্রেজেন্ট করছেন, তারাই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন বা বুঝতে পারবেন। সত্যি কথা বলতে, যারা এটা দিচ্ছেন না, আপনি পারবেন না। শুধু শুনে আর ক্লাসে উপস্থিত হয়ে পারা যায় না। এই যে জিনিসটা এখন আমি দেখালাম, এটা 5 মিনিট টাইম দিলেই এটা না দেখে আপনি বলতে পারেন। তো একবার কোনো কথা আপনি না দেখে বলা শুরু করেন, দেখেন না আপনি কতটা দ্রুত ডেভেলপ করতে পারেন। আমরা পারি না, আমরা মূলত প্র্যাকটিস করি, আমরা মূলত কথা বলি না। যে সেন্টেন্স গুলো এইমাত্র দেখালাম, আমি এখন পাঠিয়ে দিচ্ছি, কোনো অপরিচিত ওয়ার্ড আপনি পাবেন না যে আপনার কঠিন লাগবে। একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন, তার আগে একটা মডাল ভার্ব বসাবেন, এই তো, আর তো কিছু না। সো করে ফেলবেন এগুলো, ঠিক আছে? So that's all for today. ভালো থাকেন and see you in the next class. Thank you. Good night to all of you.